হিজড়া দলের সাথে বাবার খুব ঘনিষ্ঠতা। বিষয়টা প্রচন্ড গায়ে লাগে। হিজড়ার মতো নিচু শ্রেণীর সাথে বাবার এত গদগদ ভাব কিসের? বাবাকে এই নিয়ে অনেক কথা শুনিয়েছি, রোজ রাগারাগি করি, তবু সেই এক ঘটনা। রোজ সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে ওই হিজড়াপট্টির উদ্দেশ্যে। সেখানে ওদের সাথে বসে চা খায়, আড্ডা দেয়। ছোট থেকে এই বিষয়টা লক্ষ্য করেছি। এখন বড় হয়েও বাবার এই ধরনের স্বভাব আর সহ্য হলো না। বাবাকে কঠিন স্বরে বললাম, বাবা, তোমায় কতদিন বলবো ওই হিজড়া দলের সাথে মিশবে না? বাবা আমতা আমতা করে বলল, রাখছিস কেন বাবা, ওরাও তো মানুষ। বাবা, আমি এখন বড় হয়েছি, আমার বন্ধুরা, এলাকার লোকেরা এসব দিকে হাসাহাসি করে, বোঝো না কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে? ওদের সাথেই কেন তোমায় মিশতে হবে? ওরা খুব ভালো রে। বুঝেছি, তোমার মতিভ্রম আছে বলে বাবা ঘর থেকে বেরিয়ে এলাম। রাগ যেন সামলাতে পারলাম না। হিজড়া মহল্লার দিকে রওনা হলাম। বাবা যার সাথে বসে গল্প করে তাকে খুঁজে বের করে বললাম, আপনি আমার বাবার সাথে আর গল্প গুজব করবেন না। বাবা আসলেও আপনি তাড়িয়ে দেবেন, বুঝতে পেরেছেন? হিজড়ার চোখে জল। আমার গালে হাত রেখে বলল, তুমি এসেছো? খুব খুশি হয়েছি। বসো ভাই, চা খাবে? যদিও আমাদের হাতের খাবার সবাই খায় না। কি আজব, গালে হাত দিচ্ছেন কেন? আমার মাথা কিন্তু গরম। যা বললাম তা শুনবেন, নইলে ঝামেলা হবে। বাবাকে এখানে আসতে দেবেন না। হিজড়ার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট ফুটে উঠল। আর কথা বাড়ালাম না, বাড়িতে চলে আসলাম। কিছুদিন বন্ধ ছিল, তারপর বাবা আবারও ওদের কাছে যাওয়া শুরু করলো। এর পরেও কি মাথা ঠিক থাকে? বাবাকে তো কিছু বলতে পারি না। বন্ধুদের নিয়ে গেলাম মহল্লায়। যার সাথে বাবার এত খাতির, তাকে দেখে আর ঠিক থাকতে পারলাম না। কষে একটা চড় মারলাম। তাল সামলাতে না পেরে সে পড়ে গেল কংক্রিটের রাস্তায়। গাল ছিলে গিয়ে রক্তারক্তি কাণ্ড। আসার সময় শুধু বললাম, এটা ডেমো দেখালাম, তোরা তো ভালো কথা বুঝতে চাস না। এই ঘটনা বিকালের। সন্ধ্যায় লক্ষ্য করলাম বাবা কাঁদছে। বাবার কান্না দেখে আমার বুক হু হু করে উঠল। বাবাকে আমি অত্যন্ত সমীহ করি। কাছে গিয়ে বললাম, বাবা, তুমি কাঁদছো কেন? আমার বড় সন্তানটা খুব কষ্ট পাচ্ছে। বাবার মুখে এই কথা শুনে আমার চারপাশটা কেঁপে উঠল। বললাম, বড় সন্তান মানে? তোমার একমাত্র সন্তান তো আমি। বাবা চোখের জল মুছে বলল, হিজড়াপল্লীতে যার সাথে বসে গল্প করি, ও তোমার বড় বোন। জন্মের পর ওর অস্বাভাবিকতা দেখে হিজড়া মহল্লায় দিয়েছিলাম। তুমি কষ্ট পাবে ভেবে জানাইনি। ওর পরিচয় কেউ জানে না। আমি তো বাবা, কি করে ওকে দূরে সরিয়ে দিই? সন্ধ্যায় কিছুক্ষণ গল্পগুজব করে আসি, এতেই ওর সুখ। প্রতিদিন তোমার কথা জিজ্ঞাসা করে। সেদিন আমি কিনেছি বলে যে পাঞ্জাবিটা তোমায় দিলাম, সেই পাঞ্জাবিটাও ও দিয়েছে ভাইফোঁটার উপহার হিসেবে। বাবার কথায় আমার দম আটকে যাবার মতন অবস্থা হলো। বাবা বলল, কারা যেন ওকে মেরেছে, দেখে এলাম। মেয়েটা আমার ব্যথায় ছটফট করছে। কে মেরেছে বলেনি তোমায়? না, বারবার বলছিল রাস্তায় পড়ে গেছে। একজন এসে আড়ালে ডেকে নিয়ে বলল, কারা যেন বিকালে এসে ওকে মেরেছে। ওর সাথে কার এত শত্রুতা? মুখ ফুলে গেছে, রক্তে মাখামাখি। বাবা হয়ে আমি কিচ্ছু করতে পারছি না। আমার বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমি বাকরুদ্ধ। এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করব?
ওই রাতে ডাক্তারকে সাথে নিয়ে মহল্লার কাছে আসতেই ডাক্তার বলল, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বোন ভেতরে আছে। হিজড়া? ওকে হিজড়া বলবেন না, ও আমার বোন। ধুর মিয়া, মাথা খারাপ নাকি আপনার? হিজড়ার চিকিৎসা করতে ডেকেছেন, করবো না চিকিৎসা। ব্যান্ডেজ ঔষধ যা যা লাগে আমায় দিন, আমি নিজেই ওর চিকিৎসা করব। ডাক্তার প্রয়োজনীয় সব আমার হাতে দিল। নিয়ে ঢুকলাম মহল্লায়। বোনের কাছে আসতেই আমার বুক হাহাকার করে উঠল। সযত্নে কেটে যাওয়া অংশ পরিষ্কার করলাম, ঔষধ লাগালাম, ব্যান্ডেজ করলাম। বোনের চোখে জল। জিজ্ঞাসা করলাম, ব্যথা করছে? বোন হাউমাউ করে কান্না করতে করতে বলল, এই ব্যথা মনের, কখনো নিরাময় হবে না। এ ব্যথার ব্যান্ডেজ নেই।